আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন? আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। আমাদের আজকে আলোচনার টপিক ভয়েস টু। বিশেষ করে আজকে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ সেটা আমরা দেখব আজকে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে আজকে। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের পেজ নাম্বার মাস্টার বই 389 আছে। 389 এই পেজ থেকেই মূলত আমরা শুরু করব। তবে অবশ্যই স্যার এই টপিকগুলো ধরে ধরে কাছাকাছি যেগুলো আছে সবগুলো পড়াবে। তো আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? স্যার, আপনি কি জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করান? জি না, জুম অ্যাপের মাধ্যমে আমরা ক্লাস করাই না। সেখানে একটা লিমিটেড সংখ্যক স্টুডেন্ট জয়েন করতে পারে, তার বেশি জয়েন করতে পারে না। এখানেই যথেষ্ট ভালো আছে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে স্যার কেমন আছেন? কন্টেন্ট ইনলিস্টেড এবং ইম্বডিড এর থেকে শুরু করবেন। হ্যাঁ, কন্টেন্ট ইনলিস্টেড এবং ইনস্টেড এটা থেকে শুরু করা। যেটা বলছিল একটু একটু সেকেন্ড, এটা দেখে নেই। হুম 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 ওইটা। আচ্ছা, এবার ধরেন ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা গতকাল ওই অ্যাসার্টিভ সেন্টেন্স গুলা দেখেছি। আজকে ইম্পারেটিভ সেন্টেন্স দেখবো। ইম্পারেটিভ সেন্টেন্স স্যার কিভাবে বুঝতে পারবো একটা সেন্টেন্স যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে না আমরা সেটা থেকে ভয়েস চেঞ্জ কিভাবে করা যায় সেই অংশটা ইনশাল্লাহ ডিটেলস দেখবো। তো ইম্পারেটিভ সেন্টেন্স বোঝার জন্য আমাদের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে চেনা। হ্যাঁ, যে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে চিনবো কিভাবে আমরা। তাহলে প্রথমেই চলে আসি স্যার, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা নিচের ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে সেই অংশটা দেখবো। হ্যাঁ, তাহলে দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্স আপনি কিভাবে বুঝবেন ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স বোঝার জন্য স্যার, যাদের কাছে মাস্টার বই নেই তারা কি করবে? তারা ক্লাস দেখবে, ইনশাল্লাহ তাতেই এনাফ। কারণ আমরা ক্লাসটা হুবহু এরকম ভাবে রুলস গুলা তুলে দিচ্ছি। আমি অন্তত বোঝার সিস্টেমটা মাস্টার বই থেকে জাস্ট প্র্যাকটিস জন্য নিচ্ছে, যে হ্যাঁ প্র্যাকটিস আপনি এই বই থেকে করতে পারেন, অন্য বইতেও সেমটা আছে, সমস্যা নাই। বরং এখানে মাস্টার বই থেকে বেশি আছে। যারা ক্লাস করেন নিয়মিত তারা নিশ্চয়ই স্বীকার করতে বাধ্য হবেন যে হ্যাঁ, মাস্টার বই থেকে অনেক রুলস আমরা এখানে বেশি দিয়ে থাকি, যেটা অন্যান্য বইতে আছে আমরা সেটাকে কম্বাইন্ডলি দিয়ে থাকি। স্যার, আমার কমেন্ট পড়ে না। এমকে জান্নাতি স্যার, তোমার কমেন্ট পড়ে না মানে? তোমার বলতে আপনি যেটা বলতেছি সরি, কারণ অনেক স্টুডেন্ট জুনিয়র আছে। যেটা বললাম যে কমেন্ট পড়ে না। কমেন্ট অবশ্যই পড়ি, অনেকগুলো সালাম দিয়েছে। ক্লিয়ার স্যার বলছে, এমকে জান্নাতি। তাসমিয়া ইসলাম সে বলছে স্যার ওই তো সুন্দর, ভয়েসটা সুন্দর হবেই। ও, কেউ একজন হয়তো বলছিল যে স্যার আপনার ভয়েস অনেক সুন্দর। আহ শ্রিয়া পদ্ম, এটা এটা নাম কি? ওর নামটা হচ্ছে সাহারা পদ্ম। যাই হোক, নামটা অনেক অনেক সময় দেখা যায়, নাম কমেন্ট পড়া বাদ দিই। আচ্ছা, আসি স্যার, ইম্পারেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে স্যার, ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে ভার্ব দিয়ে। কি দিয়ে? ভার্ব দিয়ে, এবং শেষে থাকবে কি? ফুল স্টপ। তাহলে আমরা বুঝতে পারবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখেন, ভার্ব দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তবে সেটা অক্সিলারি ভার্ব। বাট ইম্পারেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব আকারে শুরু হতে পারে। আমরা অক্সিলারি ভার্বকে মেইন ভার্ব আকারে দেখি আর কি। যেমন ধরেন, আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, কোথাও লেখা আছে ডু ইউ লাইক মি, হয়তো আপনাদের প্রশ্ন করা হলো, কেউ বলতেছে যে ডু ইউ লাইক মি। আচ্ছা, আর যদি নিচে থাকে কোনো একটা প্রশ্ন, ধরেন লেখা হলো ডু দ্য ওয়ার্ক, তো নিচেরটা ইম্পারেটিভ সেন্টেন্স কারণ ফুল স্টপ আছে, আর উপরেরটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কারণ এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, একটা মেইন ভার্ব এখানে আছে, ইন্টারোগেটিভ সাইনও আছে। তাহলে একটা বিষয় মাথায় রাখবো যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে কি দিয়ে স্যার? অক্সিলারি ভার্ব দিয়ে। তো আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য। তার মধ্যে নাম্বার 1 যেটা মাথায় রাখতে হবে, সেই রুলসটা আমি লিখে দিচ্ছি, তারপরে বই থেকে এখান থেকে নিয়ে নিব। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের, একটু দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস
সর্বদা লেট দ্বারা শুরু হবে। আমরা রেগুলার নিয়ম লিখছি, লেট দ্বারা শুরু হবে এবং বি ভার্ব সর্বদা বি বসবে। অর্থাৎ বি ভার্ব কি বসবে স্যার? বি ভার্ব বসবে বি। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স এর প্যাসিভ ভয়েস সর্বদা লেট দ্বারা শুরু হবে এবং বি ভার্ব সর্বদা বি হবে, বি বসবে, এটা মাথায় রাখবো। হ্যাঁ, তাহলে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে স্যার ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হবে, এটা অ্যাক্টিভে থাকুক বা প্যাসিভে থাকুক, প্যাসিভে অবশ্যই লেট দিয়ে শুরু করতে হবে এবং বি ভার্ব সর্বদা কি বসবে স্যার? বি বসবে। এইবার জাস্ট দুই একটা উদাহরণ যদি দেখবো, একজন বলছে স্যার আমার কমেন্ট পড়ে না। শোভন মন্ডল সিরাজ কি বলছে স্যার? এটা বুঝি না, এটা কেমন? স্যার বিশ্রাম করেন কখন? স্যার সবসময় বিশ্রাম করেন। আচ্ছা, যাই হোক, এখন ধরেন আমাদের যে অংশটা, আমরা যদি এখান থেকে দেখি যে এই বিষয়টা মাথায় রাখবো, ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যদি করতে যাই, প্রথমে আমরা টেস্ট অনুসারে একটা করব। একটু আগে যেটা লিখেছিলাম দেখেন, ডু দা ওয়ার্ক। সবসময় মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুটা হচ্ছে কি দিয়ে স্যার? ভার্ব দিয়ে। তাহলে পরেরটা এটা কি স্যার? এটা অবজেক্ট। কি এটা? অবজেক্ট। নিশ্চয়ই আপনারা করেছিলেন গতকাল যে স্যার প্যাসিভ ভয়েস করলে অবজেক্ট সাবজেক্ট হয়, তাই না? তো আমাদের এত কিছু দরকার নাই, আমরা আগে দেখে ফেলি এটাকে প্যাসিভ করার জন্য কি করতে হবে। পরও আমি বড় গুলাই যাব। প্রথমেই শুরু হবে তো লেট দিয়ে, যেহেতু প্যাসিভ করতে হবে লেট। এবার অবজেক্টকে সাবজেক্ট করবেন, তাহলে কি হচ্ছে? দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক। যখন আপনি এইটুকু করে ফেললেন, মানে প্রথমে লেট দিবেন, এরপর অবজেক্টকে সাবজেক্ট করবেন। এরপরে যে অংশটা স্যার, একটা বি ভার্ব বসাইতে হবে, বি ভার্বের বি আর মেইন ভার্বের তৃতীয় রূপ, লেট দ্য ওয়ার্ক বি ডান। এটা হচ্ছে খুব ইজি একটা ওয়ে, বাট আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে প্রবেশ করব। সেটা হচ্ছে কেমন, যে স্যার এটা তো শুধু লেট দিয়ে হয়েছে, বাট অনেক ক্ষেত্রে হয় কি ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসটাই লেট দিয়ে শুরু হয়। তো সেই ক্ষেত্রে আমাদের একটু জানতে হবে, হ্যাঁ লেট দ্য ওয়ার্ক বি ডান, আমার সাথে এরকম করবেন, তাতে আপনাদেরও অনেকটা উপকার হবে। এখন ধরেন যদি এটা তো জাস্ট সাবজেক্ট দিয়ে অবজেক্ট আছে, ধরেন আপনি কাউকে বলতেছেন কোনো একটা জায়গার মধ্যে লেট দিয়েই অ্যাক্টিভ ভয়েস করা, লেট মি, দেখেন যেটাকে বলা হয় লেট মি। ওকে, তাহলে লেট মি ডু দা ওয়ার্ক। আমি এটা লিখতেছি কাছাকাছি থেকে যাচ্ছি যেন আপনি পরিবর্তনটা আসলে বুঝতে পারেন। এইবার লেট দিয়ে যখন শুরু হবে, মনে রাখবেন লেট দিয়ে শুরু হয়েছে মানে এটা আলাদা রাখেন। মিটা আসলে আই ডু দা ওয়ার্ক হওয়ার মতো। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট আই, ডু ভার্ব, আর অবজেক্ট হচ্ছে কি দা ওয়ার্ক। এখন আপনি যখন এটাকে প্যাসিভ করবেন, আপনার কাজ হচ্ছে প্রথমত মিলা এটা রাখা যে স্যার লেট দা ওয়ার্ক আমরা আগে এভাবে করবো, আগের মতো। প্যাসিভে তো অবশ্যই লেট থাকতে হবে, সেটা অ্যাক্টিভে থাকুক বা না থাকুক। তাহলে লেট দিলাম। এইবার অবজেক্টকে সাবজেক্ট করবো, এটা যেহেতু অবজেক্ট, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করেন, লেট দা ওয়ার্ক, এটা দিলেন। তারপরে বি ভার্বের আগের মতো বি দিবেন, অবজেক্ট সাবজেক্ট হওয়ার পরে বি ভার্ব দিতে হয়। মেন ভার্বের তৃতীয় রূপ, ডুর তৃতীয় রূপ কি স্যার? ডান। এইবার যে সাবজেক্ট থাকে তাকে অবজেক্ট করব, তবে অবশ্যই বাই দিয়ে, বাই মি। তাহলে লেট দা ওয়ার্ক ডান বাই মি। এখন যদি আপনি চিন্তা করেন আমি এটা বাদ দেই, তাহলে কেমন হতো দেখেন, যদি লেখা থাকতো মি ডু দা ওয়ার্ক, তাহলে আমরা নিশ্চয়ই করতাম দা ওয়ার্ক, এখানে একটা এম ইজ আর লিখতাম, বাট ইম্পারেটিভে বি হয়, তাহলে বি ডান বাই মি। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি না দিয়ে দ্য ওয়ার্ক বি ডান বাই মি, কেন? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই। ওকে, এখন এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি দেখেন আপনি কোথাও যে সেন্টেন্সটা দ্বারা নৈতিকতার কথা বলছে, নৈতিকতা, তখন আপনাদেরকে গতকালকে একটা ক্লাস করাইছিলাম, যেখানে বলছিলাম যে তখন স্যার শুড বি ব্যবহার করা হয়, শুড বি ব্যবহার করা হয়। আবার বলছি নৈতিকতার কথা থাকলে শুড বি ব্যবহার করা হয়। যেমন 72 নাম্বার প্রশ্ন আছে, এটা গতকালকে যদিও দেখাইছে, আজকে আবার বলছি 72 নাম্বার প্রশ্নটা, সেখানে বলছে কি ওবে ইউর প্যারেন্টস। এটা দেখেন অবে ইউর প্যারেন্টস, এখন এটাকে প্যাসিভ করতে বলছে আমাদের। তো আমরা যদি এটাকে দেখি, অবশ্যই দুইটা নিয়মই আমি করাবো, যেহেতু পরীক্ষাতে আসতে পারে। নৈতিকতার প্রশ্নটার পরে দেখতেছি, আগে রেগুলার নিয়ম দেখেন। এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি করা যায় স্যার? লেট দিয়ে করতে পারি আমরা, লেট। তারপরে ইউর প্যারেন্টস, অবজেক্টকে সাবজেক্ট করেন, লেট ইউর প্যারেন্টস। তারপরে বি ভার্বের বি, অবের তৃতীয় রূপ কি স্যার? অবিড।
এখন কথা হচ্ছে যে স্যার এটা তখনই গ্রহণযোগ্য হবে যখন শুড দেওয়া থাকবে না। এটা দিলে অনেকটা আদেশ আকারে বোঝায়। এটার অর্থ হচ্ছে তোমার পিতামাতাকে সম্মান করো, আর এটার অর্থ হচ্ছে তোমার পিতামাতাকে সম্মানিত হতে দাও। হতে দাও মানে অনেকটা আদেশ স্টাইলের। বাট আমরা যখন করব সেটা নৈতিকতার কথা, তখন সেন্টেন্সের মধ্যে কি করা হয়, লেট দিয়ে শুরু করা হয় না। নৈতিকতা বোঝালে, আবার বলছি কথাটা, সেটা কি স্যার, নৈতিকতা বুঝালে, নৈতিকতা, নৈতিকতা বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা। যেমন রিড বুক কাউকে বলতেছেন, তাহলে রিড বুক, জাস্ট লেট বুক বি রিড এটাও করতে পারেন, অথবা বুক শুড বি রিড এই টাইপেরও করতে পারেন, এটা অপশনের উপর নির্ভর করে। তাহলে অবে ইয়োর প্যারেন্টস কে যদি আমরা নৈতিকতার সেন্সে করি, তখন আমাদের প্রথমে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করব, লেট দেওয়া যাবে না। তাহলে প্রথমে আপনি কি করবেন, ইয়োর প্যারেন্টস, ইয়োর প্যারেন্টস, এরপর একটা শুড বি লাগাতে হবে। কি স্যার, শুড বি, এটাই হচ্ছে এক্সট্রা অংশ। ইয়োর প্যারেন্টস শুড বি, আর অবে যেটা থাকবে সেটাকে লাস্টে করে ফেলবেন কি স্যার, অবেইড। ইয়োর প্যারেন্টস শুড বি অবেইড। আমার সাথে এটা লিখবেন, বারবার এভাবে লিখবেন, বারবার লিখবেন, তাহলে ইনশাল্লাহ হয়তোবা আপনার জন্য বিষয়টা খুব সহজ হবে বুঝতে। ইয়োর প্যারেন্টস শুড বি অবেইড। ওকে, এই তো এভাবে করেন, হ্যাঁ এভাবে করতে থাকেন। আমি আরো বলতেছি, ওপেন দ্য উইন্ডো। আমি কেন দুইটা লিখতেছি, কারণ অপশন এটা না থাকলে তখন এটাকে উত্তর করতে পারবেন। হ্যাঁ, এটা আরেকটা প্রশ্ন দেখেন, এখানে একটাই উত্তর দেওয়া আছে, জাস্ট দুইটাই দেখাবো। ওপেন দ্য উইন্ডো, হ্যাঁ বলছে কি জানালাটা ওপেন করেন। তাহলে আমরা প্রথমে কি করতে পারি স্যার, লেট দিয়ে করতে পারি, লেট দ্য উইন্ডো বি ওপেনড। এটা হচ্ছে রেগুলার নিয়ম, যেটা লেট দিয়ে করা হবে। সেটা কি স্যার, প্রথমে লেট দিব, অবজেক্টকে সাবজেক্ট করব, বি ভার্বের বি লাগাবো, মেইন ভার্বের তৃতীয় রূপ লাগাবো, এটা হচ্ছে মেইন বিষয়। বাট অন্য যে জায়গাটা সেটা হচ্ছে একটু ব্যতিক্রম ভাবে আসে, সেটা হচ্ছে ওপেন দা উইন্ডো। আসলে এক্ষেত্রে ওপেন দা উইন্ডো মানে কি, জানালাটা ওপেন করো, কাকে বলতেছেন? আপনারা সবাই জানেন ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উজ্জ থাকে, তাই না? সেই ইউটাকে এখানে ধরে অনেক ক্ষেত্রে প্রশ্ন করা হয় যে ইউ আর রিকোয়েস্টেড, বিশেষ করে যখন কাইন্ডলি লেখা থাকে বা অনুরোধ বোঝায়, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য উইন্ডো। এভাবেও করা যায়। কেন আমি একাধিক দেখাচ্ছি, কারণ অপশনে একটা আছে, বাট আমি একাধিক দেখাচ্ছি, যদি ওটা না থাকে বাই চান্স একটু চেঞ্জ, হ্যাঁ ওটা আরেকবার বোঝালে ভালো হতো। কোনটা, এটা আগে বলছি যে স্যার যখন নৈতিকতার কথা আছে তখন ওই যেটা লাস্টে ছিল অবজেক্ট সাবজেক্ট হলে শুড বি ব্যবহার করতে হয়, শুড বির জায়গায়। হ্যাঁ, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য উইন্ডো এভাবেও করা যাবে, আর লেট দ্য উইন্ডো বি ওপেন এটাও করা যাবে। তবে কাইন্ডলি যদি থাকে সেন্টেন্স, এখানে যদি কাইন্ডলি থাকে তাহলে 100% আপনাকে এটাই করতে হবে, যখন দয়া করে বলা থাকবে কথাটা। না থাকলে তখন আপনি যে কোনো নিয়মে করতে পারবেন। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। স্পিক দ্য ট্রুথ, খেয়াল করেন বলছে কি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলো। তাহলে এটাকে প্যাসিভ করলে ঠিক আগের মতো আমরা কি করব স্যার, লেট দিয়ে শুরু করব, লেট অবজেক্ট কোনটা, দ্য ট্রুথ, তাহলে শুরুতে নিয়ে আসেন দ্য ট্রুথ। এটা করলেন। স্পিক এর তৃতীয় রূপ লিখবো, তবে অবশ্যই আগে বিভার দিব, বি স্পোকেন। যখন এই পর্যন্ত লেখা হলো, এখন একটা ওয়ার্ড বাকি আছে অলওয়েজ, তাকে লাস্টে দিয়ে দেন, ইনশাল্লাহ কাজ শেষ। অলওয়েজ,
ওকে, let the truth be spoken always. আচ্ছা, এবার আসেন স্যার, ডু নট। এত সময় তো ডু করছেন, যদি এবার নেগেটিভ হয় তাহলে ডু নট এর জন্য আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা কি স্যার? ডু নট অথবা ডোন্ট দ্বারা যদি শুরু হয়, এটা ইম্পারেটিভ সেন্টেন্স বাট এটা নেগেটিভ ইম্পারেটিভ, তাই না? তাহলে ডু নট বা ডোন্ট থাকলে প্যাসিভে অবশ্যই আমরা কোনটা বসাবো স্যার? লেট নট। কি মনে করব? লেট নট। এটা স্বাভাবিক নিয়ম যে ডু নট দিয়ে শুরু হইলে লেট নট, ডু নট দিয়ে শুরু হইলে লেট নট, ডু নট দিয়ে শুরু হইলে লেট নট, এভাবে করে লিখে ফেলেন কমেন্টে কয়েকবার, তাহলে সুবিধা হবে। কি বলছি? ডু নট দিয়ে শুরু হলে লেট নট। আচ্ছা, এখন ধরেন কোথাও লেখা আছে ডোন্ট কল রহিম, আমরা জাস্ট বললাম রহিমকে ডেকো না, প্যাসিভ করতে হবে। তাহলে ডু নট থাকার জন্য শুরুতে কি দিব স্যার? লেট নট। যখনই আপনি লেট নট দিলেন, ডু নট এর কাজ শেষ, কাটা। তাহলে এবার অবজেক্টকে সাবজেক্ট করেন, তাহলে লেট নট রহিম, লেট নট রহিম। ঠিক আগের মতো বি ভার্বের বি বসাবেন, কল এর তৃতীয় রূপ কি করবো স্যার? কল্ড। কলের তৃতীয় রূপ কি স্যার? কল্ড। এইবার দেখেন মাস্টার বইয়ের বাহিরের যে রুলসটা, এখানে যেটা নেই সেটা হচ্ছে কি স্যার? যদি দেখেন যে ডু নট দিয়ে শুরু হয়েছে, তবে এই কথা ঠিক যে লেট নট, বাট অনেক ক্ষেত্রে লেট নটটা আগে বসে না, পরে বসে। বরং সেটা আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি এই সেন্টেন্সটাকে এভাবে লিখতাম, ডোন্ট কল হিম, তখন যদি প্যাসিভ করতে হতো, একই সেন্টেন্স, একটা জায়গায় রহিম লিখছি, একটা জায়গায় হিম লিখছি, পার্থক্যটা খুবই সূক্ষ্ম, একটু ধরার চেষ্টা করেন। তাহলে প্রথমে কি করতে হবে স্যার? লেট, তারপরে হিম দিতে হবে, লেট হিম নট বি কল্ড। তাহলে পার্থক্যটা খেয়াল করেন, এই যে যেটা দেখতেছেন এটা প্রোনাউন, কি স্যার? এটা প্রোনাউন। তাহলে প্রোনাউনের পরে নট, কি স্যার? প্রোনাউনের পরে নট। আর এটা কি? নাউন। এটা কি? নাউন। আর নাউনের আগে বা পূর্বে নট। এটা মনে রাখবেন যে এটা মাস্টার বইয়ের রুলস না, এটা যেটা বললাম যে স্যার এটা অন্য জায়গার, এটা নেগেটিভ অ্যাডভার্বের একটা রুল, বাট এখানে এটা পাচ্ছি না যেহেতু, তাই আমরা বলছি স্যার লেট নট দিয়ে শুরু করব। বাট যদি লেট নটের পরে প্রোনাউন এসে যায় যে এরকম, তাহলে পরে নটটা লিখতে হবে। আর যদি নাউন এসে যায় তাহলে লেট নট ঠিক আছে। বিষয়টা কি ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, প্রোনাউনের পরে নট, নাউনের আগে নট, এক্স্যাক্টলি। এই জন্য আমি বলি যে ভাইয়া, ভাইয়ার মতো করে পড়াতে দেন, দেখবেন যে আসলে এক্সট্রা কিছু আছে, এইগুলা কিন্তু এখানে নেই, কিন্তু আসলে এটা এই জায়গার একটা অংশ। হ্যাঁ, এই নিয়মটা আছে কত? 398। 398 পেজে যদি থাকে তাহলে তো অবশ্যই এখানে নেভারের সাথে যুক্ত আছে, তাহলে সমস্যা নেই, খুঁজে বের করবেন, সমস্যা নেই। আরো কিছু আছে, যখন থাকবে তখন তো আছে, বাট এই জায়গাটা, এটার জন্য আলাদা রুলস এর দরকার নেই আপনার যে আলাদা একটা রুলস লিখবেন। আপনি একটা জায়গায় পাচ্ছেন যে লেট নট ডু নট, তাহলে ডু নট হলে লেট নট, এটা করবেন। থাকলে সমস্যা নেই, থাকলে তো আমাদের জন্যই ভালো। বাট আরো কিছু তো আছে, সেই অংশটা আমরা দেখবো। যেমন এখানে একটা সেন্টেন্স দেখেন লেখা আছে, আরো কিছু দেখাচ্ছি, সমস্যা নেই। যেগুলো এক্সট্রা আছে সেগুলো তো আমরা দেখবো, সমস্যা নাই তো। আচ্ছা, এখন পরবর্তী সেন্টেন্সটার একটু খেয়াল করেন, কোন জায়গার মধ্যে লেখা আছে নেভার দিয়ে আমরা যেটা করতেছিলাম স্যার, নেভার। এখন আগে নেভারটা একটু ক্লিয়ার করি যে নেভারটা কি করবো স্যার? নেভার যদি থাকে তাহলে নেভার সমান সমান আপনি মনে রাখেন সেটা কি হবে স্যার? নট প্লাস এভার, নট প্লাস এভার। তাহলে নেভারের জায়গায় কি লিখবো স্যার? নট প্লাস এভার, মনে রাখবো এটা হচ্ছে ফুল ফর্ম, শর্ট ফর্ম। তাহলে আপনাকে যদি কখনো লেট দিয়ে শুরু করতে হয় তাহলে লেট নট এই নিয়মটা মাথায় রাখতে হবে, আবার এভারের নিয়মটা মাথায় রাখতে হবে। ধরেন যখন কেউ বলে নেভার, নেভার টেল আ লাই, যে কখনো মিথ্যা বলো না, তখন আমরা এটাকে প্যাসিভে কি করি স্যার? প্রথমে একটা লেট দিয়ে শুরু করি, লেট। এখন দেখেন এই যে যে একটা লাই আছে, এটা কিন্তু নাউন, তাহলে নাউন লিখতে হলে আপনাকে এইখানে নট দিতে হবে, লেট নট এ লাই।
এখন যখনই আপনি নটটা এখানে দিচ্ছেন, নেভার তো আর এখানে দেন নাই, তাহলে এই পাশে দিতে হবে এক্সট্রা অংশটুকু এভার। লেট নট লাই এভার, তাহলে আমি বলছিলাম যে নট প্লাস এভার মানে হচ্ছে নেভার, তাহলে নেভারকে ভেঙে আপনি লেট নট এখানে লিখলে এভারটা পরে লিখতে হবে। তাহলে লেট নট লাই এভার, তারপরে ঠিক আগের মতো বি দিবেন, আর টেল এর তৃতীয় রূপ কি করবো স্যার? টোল্ড। লেট নট লাই এভার বি টোল্ড। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে লেট নট আ লাই এভার বি টোল্ড, আমরা নেভার একটা এভাবে করে এই নিয়মে করতে পারবো। আচ্ছা, এবার অর্থ অনুসারে স্যার কিছু চেঞ্জ হওয়ার বিষয় আছে, সেই চেঞ্জ হওয়ার বিষয়টা আমরা একটু দেখব। তার মধ্যে যে বিষয়গুলা কাজ করে, প্রথমেই দেখেন অর্থ, যখন আপনাকে এক একটা করে আমরা যাই, 90 নাম্বার একটা প্রশ্ন আছে, ব্রিং মি আ পেন। এটা রুলস দিয়ে মুখস্থ করার চিন্তা করবেন না, এটা অর্থ দিয়ে করার চেষ্টা করেন। কি বলছে স্যার? ব্রিং মি আ পেন মানে কি, আমাকে একটা কলম এনে দাও। ব্রিং মি আ পেন, তাহলে আমরা বলতে পারি যে আমার জন্য একটা কলম আনো, এটা মানে তো আমাকে একটা কলম এনে দাও, মানে আমার জন্য আনো, তাই না? আমার দ্বারা আনো এটা বলবো না, যে তাহলে বাই দিব। আমার জন্য, জন্যর ইংলিশ কি স্যার? ফর। আর আমার জন্য ফর মি। তাহলে আপনার কাজ হচ্ছে এই জায়গাটায় কিছু প্রিপোজিশন চেঞ্জ করতে হয়। সেটা হচ্ছে কেমন? প্রথমেই তো স্যার লেট দিব আমরা, লেটের পরে কি আছে স্যার? আ পেন, যেটা আছে আপনি সেটা দিলেন, অবজেক্টকে সাবজেক্ট করলেন আ পেন। তারপরে বি ভার্বের বি দিলেন, মেইন ভার্ব ব্রিং ছিল, সেটা তৃতীয় রূপ কি করলেন স্যার? ব্রট। তাহলে লেট আ পেন বি ব্রট, এইখানে বাই মি না দিয়ে আপনাকে কি ব্যবহার করতে হবে স্যার? ফর মি। কারণ আমার দ্বারা কলম এনে দাও আর আমাকে কলম এনে দাও দুইটা এক না, আমাকে কলম এনে দাও মানে আমার জন্য কলমটি আনো, এই জন্য দিয়ে মনে রাখতে হবে ফর এর সাথে। হ্যাঁ, ফর এর সাথে রিলেটেড কথাগুলা জন্য দিয়ে মনে রাখতে হবে। যেমন আপনারা জানেন প্লাক মি এ ফ্লাওয়ার, এরকম একটা প্রশ্ন আসছিল প্রিভিয়াস কোশ্চেন। প্লাক মি ফ্লাওয়ার, আমাকে একটা ফুল তুলে দাও, তার মানে আমার জন্য একটা ফুল তুলো, ওই একই সিস্টেম। হ্যাঁ, তাহলে আমরা কি করব? প্রথমেই লেট আ ফ্লাওয়ার বি, তারপর হচ্ছে আমাদের প্লাকড ফর মি, যে আমার জন্য একটা ফুল তুলো। তাহলে লেট মি আ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি, এই যে ফর মি, এটা নির্ভর করে সম্পূর্ণ অর্থের উপরে। হ্যাঁ, এই যে নিচে আছে এটা, প্লাক মি আ ফ্লাওয়ার ব্রিং মি দা বুক, এটা একটা আছে একই নাম্বার, এটা প্রশ্নটা পূর্বেও আসছে, ব্রিং মি এ পেন আর ব্রিং মি দা বুক, একই নিয়ম, একইভাবে করতে হবে ফর মি দিয়ে। ওকে, আচ্ছা, ব্যতিক্রম দুইটা করে ফেলবেন। ব্যতিক্রম দুইটা সাধারণত লেট ছাড়া এখানে প্যাসিভ হয় না, বাট এক্ষেত্রে আছে। এটা আমাদের পেজ নাম্বার মাস্টার বইয়ের 400 নাম্বার পেজে একটা রুলস আছে, স্প্রেড এবং পুট আপ। স্প্রেড এবং কি দিয়ে স্যার? পুট আপ। এগুলা একটু ব্যতিক্রম, এটাকে প্রয়োজনে মুখস্থ করে ফেলবেন, ওখানে একটু জটিল ভাবে কিছু রুলস দেওয়া আছে, রুলস এর দরকার নাই আপনার। স্প্রেড, আর একটা হচ্ছে পুট, হ্যাঁ পুট আপ দেওয়া আছে, স্প্রেড এবং পুট আপ। তো স্প্রেড এবং পুট আপের রুলসটা কেমন করতে হয় স্যার? স্প্রেড এবং পুট আপ এই দুইটার ক্ষেত্রে শুধুমাত্র আলাদা, যে হ্যাভ দিয়ে শুরু হয়। কি দিয়ে স্যার? হ্যাভ দিয়ে প্যাসিভ শুরু হয়। আচ্ছা, প্রথমেই খেয়াল করেন, যখন লেখা হয়, প্রশ্ন ছিল এটা প্রিভিয়াস কোশ্চেন, যদি আপনাদেরকে দেখাই, প্রশ্ন ছিল হচ্ছে স্প্রেড এ ম্যাট অন ইট। স্প্রেড a mat on it, মানে এটার উপর একটা ম্যাট বসাও। তাহলে এক্ষেত্রে যখন প্যাসিভ করবেন, আপনার প্রথমে হচ্ছে হ্যাভ দিবেন, হ্যাভ, এরপর অবজেক্টকে সাবজেক্ট করবেন। তবে এক্ষেত্রে মনে রাখেন স্প্রেড এটা হচ্ছে আপনার ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর এই অংশটুকু প্রিপোজিশন বা এক্সটেনশন বলি আমরা। তাহলে হ্যাভ আ ম্যাট, তারপরে স্যার স্প্রেড অন ইট। এক্ষেত্রে বি ভার্বে সরাসরি বিটা কাজ করে না, পুরো সেন্টেন্সটা যদি হইতো লেট দিয়ে শুরু, তাহলে এখানে করতাম লেট এ ম্যাট বি স্প্রেড অন ইট। বাট স্প্রেড যখন বলি, এটা আদেশ দ্বারা বোঝায়, বাট যখন এই যে স্প্রেড এ ম্যাট, ম্যাট বিছাও আর ম্যাটকে বিছাইতে দাও, কথাটা এরকম না, সেই ক্ষেত্রে আপনাকে এই নিয়মটা ফলো করতে হবে। এটার একটা নিয়ম আছে, এটার আরেকটা উদাহরণ আসছে, সেটা হচ্ছে কোনটা? পুট আপ আ টেন্ট হিয়ার।
পুট আপ আ টেন্ট হিয়ার, মানে এখানে তাঁবু টানাও। তাহলে এটাকে আমরা কি করতে পারি? প্রথম কথা হচ্ছে যে স্যার লেট দিয়ে করা যাবে না, করতে হবে কি দিয়ে? হ্যাভ দিয়ে। কারণ লেট দিলে আদেশ করা বোঝায়, আপনি টেন্টে আদেশ দিতে পারেন না, আপনি ম্যাটকে আদেশ দিতে পারেন না। তাহলে হ্যাভ দিতে হবে। হ্যাভ দেওয়ার পরে অবজেক্টকে সাবজেক্ট করেন, কি ছিল? আ টেন্ট। তাহলে হ্যাভ এ টেন্ট। এরপরে বি লিখতে হইতো, বাট হ্যাভ দিয়ে শুরু হলে বিও লিখতে হয় না, শুধু মেইন ভার্বটা লিখে ফেলবেন। পুট এর তৃতীয় রূপ পুট, তাহলে পুট অফ, এরপরে যেটা থাকবে স্যার হিয়ার, এইটা। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড হোয়াইট আর পেন ব্ল্যাক দিলে ভালো হয়, তখন তো দেখা যাচ্ছে জার্কিং আসতে পারে। আচ্ছা দেখি কি হয়। দেখছেন আমার কথা, আমরা তো ব্যবহার করি, আপনি যতটা মনে করেন বিষয়টা এমন না। হ্যাঁ, লাইটের সাথে লাইটের অনেক বিষয় কাজ করে, শুধু লাইট দিলেই হবে না। হ্যাঁ, প্রত্যেকটা লাইটের সাথে অনেক বিষয় কাজ করে। যেমন আপনাদেরকে এটা এটা দেওয়াইছিলাম, এটার মধ্যে একটু ভালো তুলনামূলক আসে তবু। এটার মধ্যে লেখা ক্লিয়ার দেখা যায়, বাট স্যারকে অপোজিটে কি আছে, কারা কারা আছে, ব্যান্স স্যারের এভরিথিং দেখা যায়, বাট আপনারা তবুও দেখতে পারেন এখানে। হ্যাঁ, এটাই তুলনামূলক আপনারা লেখাটা ক্লিয়ার দেখতে পারবেন, এই হচ্ছে সুবিধা, যেটার মধ্যে লেখাটা বেশি ক্লিয়ার হয়। হ্যাঁ, আচ্ছা এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এবার খেয়াল করি স্যার আমরা পরবর্তী অংশ যদি দেখি, এটা হচ্ছে এই দুইটার স্যার, পুট আপ আ টেন্ট হিয়ার, আর একটা হচ্ছে স্প্রেড আ ম্যাট। যদি এটা ব্যক্তি, আগেরটা ভালো ছিল স্যার। যাই হোক, আপনাদের কথা শোনা যাবে না। হ্যাঁ, গরুর কথায় লেজ নাড়ানো আর লেজের কথায় গরু নাড়ানো, এই দুইটা এমন হবে না। আপনারা যাই হোক, লেজে একটা কথা বলে যে লেজে গরু নাড়াইলে তখন গরুর বিপদ আছে। হ্যাঁ, তো আমি যেহেতু আমার মতো করে আমাকে করতে দেন, আমরা যেহেতু এটা রেগুলার ইউজ করি, আপনারা দেখেন, সুতরাং অনেক ক্ষেত্রে হয়তো আপনারা এই বিষয়গুলো জানেন না, আমরা জানি, এটা দেখে রেখেছি তো, তাই আমরা জানি বিষয়টা, তাই হচ্ছে বলি যে হ্যাঁ এটা এভাবে করা যাবে। আর যদি চান তাহলে যেটা ঠিক ছিল এর আগে আমরা করছি, যে ব্লু, এটাও খারাপ না, এটাও ভালো করে, বাট আসলে ক্যামেরাটা তো এরকম সৌন্দর্য ধরতে পারে না, ও আসলে এরকম কালারিং করে ফেলে, যার কারণে হচ্ছে এই সমস্যাটা হয়। আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। সরি সরি, দাঁড়ান। কি কি বার ক্লাস হয়, কি কি বার ক্লাস হয়, এই কি কি বারের আমাদের একটা রেগুলার শিডিউল আছে, সেটা করবেন। হ্যাঁ, ক্লাস রুটিনটা ফলো করবেন, আমাদের একটা রুটিন আছে, ক্লাস রুটিন ফলো করলে ইনশাল্লাহ সেখানে পেয়ে যাবেন যে কি কি বারে ক্লাস হয়। যাক, যেভাবে আছে এভাবে থাকেন। গ্রুপে ক্লাস রুটিন দেওয়া আছে, একটু করবেন। হ্যাঁ,
বোর্ডটা হালকা একটু বাঁকা দেখা যায় না, বোর্ডটাকে একটু এই দিকটায় বেশি জায়গা রাখছি, এই জন্য এরকম দেখা যাচ্ছে। কিছু করার নাই ভাই, এত কিছু দেখে লাভ নাই। আপনি লেখাটা ক্লিয়ার দেখতে পারেন কিনা এটা দেখতে পারেন। ওকে। আচ্ছা, আর মাঝখানে আমি আগামী 12 তারিখ ফরিদপুরে থাকবো, আর হচ্ছে 13, 14 এই দুদিন খুলনাতে থাকবো। তো এই কারণে হচ্ছে আপনাদের একটু ক্লাসের মাঝখানে একটু গ্যাপ, এই কদিন যেমন একটানা ক্লাস চলছে, যদিও আজকে আপনাদের ক্লাস ডেট ছিল, বাট আগামী কাল এবং পরশুদিন যে ক্লাসটা হইতো সেটা আমি পূর্বে 2 দিন নিয়েছি। সাধারণত বৃহস্পতি, শুক্র, শনিবার হওয়ার কথা। 2টা করে নিলে ভালো হয়, তাহলে এই বছরে আর শেষ করা যাবে না। 2টা করে নিলে কি, যদি সপ্তাহে 2টা করে নেই, মাসে 8টা ক্লাস করবে। 8টা ক্লাস যদি হয় তাহলে আপনাদের যে ক্লাস, এটা করতে 12 মাসে শেষ হয়ে যাবে এটা। আচ্ছা যাই হোক, আমরা দেখি এবার পরবর্তী। স্যার ডু, ডিড, ডাজ দ্বারা শুরু হইলে সেক্ষেত্রে আপনি কোনটা করবেন? ডিড সামিরা ডু দ্য ওয়ার্ক, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে অংশটা, এবার তাহলে আমরা সেখানে একটু যুক্ত হব স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা করার জন্য। বগুড়া আসবেন না স্যার? নেক্সট মাসে বগুড়া যাব। এই মাসে বগুড়াতে শিডিউল চেয়েছিল তারা, বাট 11, 12 তারিখে চাইছিল। আমি খুবই ব্যস্ত, এই জন্য মানে এই মাসে শিডিউলটা দেই নাই। আর 11, 12 তারিখে কেন দেই নাই, কারণ 12 তারিখটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। এই দিনটা আমি আপনাদেরকে যদি বলি, সেটা হচ্ছে আমি যে স্কুলে পড়াশোনা করেছি, সেই স্কুলে, এখন আমার স্কুলটা বেশ বড় আমার এলাকাতে, সেই স্কুলে হচ্ছে আমি যেহেতু পড়াশোনা করেছি, বাট স্কুলে হচ্ছে 2 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। ওখানে ওনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ওপেন করবে, আরো বেশ কিছু প্রোগ্রাম আছে। তো ওখানে আমাদের দেখা যাচ্ছে গণ্যমান্য যারা থাকবে, ডিসি মহোদয় থাকবে। তো ওনাদের সাথে ওখানে আমি গেস্ট হিসেবে দাওয়াত পেয়েছি, মানে আমার প্রাক্তন স্টুডেন্ট, প্লাস ওখানে হচ্ছে তাদের যে সেমিনারটা, এটা আমি উদ্বোধন করব। এই জন্য হচ্ছে আমার ওই জন্য ওই দিনটা স্পেশাল ভাবে রাখতে হয়েছে। ক্লাসের জন্য আমি বগুড়াতে ক্যান্সেল করে দিছি। এই মাসে বগুড়াতে ক্লাস চেয়েছিল 11 এবং 12 তারিখে। এটা নেক্সট মাসে হয়তো বা সবকিছু ঠিক থাকলে করব। হ্যাঁ, হ্যাঁ, বগুড়ার দই খাওয়াবেন গেলে অবশ্যই। ফরিদপুরে আমার বাসা। আচ্ছা, এবার স্যার আমরা পরবর্তীতে দেখি স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একটু দেখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে করব সেটা। তাহলে ইন্টারোগেটিভ, আচ্ছা ইন্টারোগেটিভ সেন্টেন্স স্যার এখানে অনেকগুলো রুলস আছে, আমি জাস্ট অক্সিলারি ভার্বটা একসাথে নিয়ে যাবো এক জায়গায়, আর যেটা ডব্লিউএস ওয়ার্ড, চলো ডব্লিউএস এটা নিয়ে যেতে পারি। খুলনার কোন জেলায়? খুলনার মেন শহরে আসবো। বিএল কলেজে, বিএল কলেজ আছে না খুলনা, খুলনা বিএল কলেজের সামনে, ঠিক বিএল কলেজের গেটেই ক্লাস নিব। এটা যারা খুলনায় জানেন তারা জানেন, খুলনা বিএল কলেজের সাথে। হ্যাঁ, ফরিদপুরের কোথায় স্যার? ফরিদপুরের বলমারিতে। আচ্ছা এবার স্যার আমরা এই অংশটা দেখি কি বলছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা সেটা কেমন হবে, একটু সেই অংশটা দেখে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনি বুঝেন কি দেখে? এরকম একটা সাইন থাকে, তাই না? তাহলে এই যে সাইনটা দেখে আপনি বুঝতে পারেন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেইটাকে যদি কানেক্ট করতে হয়, রেট করতে হয়, আমরা কিভাবে করব? প্রথমে দেখেন, যদি প্রশ্নবোধক হয় তাহলে একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে হতে পারে। কি স্যার? অক্সিলারি, অক্সিলারি ভার্ব। এখন এই অক্সিলারি ভার্ব যখন থাকে, এই অক্সিলারি ভার্বটা সবসময় মনে রাখতে হবে অবশ্যই শুরুতে। কি স্যার? অবশ্যই শুরুতে বি ভার্ব হবে। কি স্যার? বি ভার্ব হবে। এখন যদি ইজ থাকে তাহলে শুরুতে ইজ হতে পারে, আরও হইতে পারে, এমও হইতে পারে, ওয়াজ থাকলে ওয়াজ হইতে পারে, ওয়ারও হতে পারে। তবে কথা হচ্ছে এইটা স্যার, যদি ডু থাকে অথবা ডাস থাকে, ডু অথবা কি স্যার ডাস, তাহলে সেক্ষেত্রে শুরুতেই এম অথবা ইজ অথবা আর এটা থাকবে। আর যদি দেখেন ডিড থাকে, ডিড, তাহলে ওয়াজ অথবা ওয়ার, এই দুইটা দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি দেখেন ডিড দিয়ে শুরু হয়েছে, তাহলে ওয়াজ অথবা ওয়ার, ডু অথবা ডাজ দিয়ে শুরু হইলে এম ইজ আর। হ্যাঁ, আপনার বাসা বলমারি কোথায়? এটা, তাহলে শুরুতে বি ভার্ব হবে, এটা মাথায় রাখবো। এখন জাস্ট এই অংশটাকে যদি আমরা আরেকটু কাজ করি, আমাদের যে ভাষাটা সেইটাই জাস্ট প্রশ্ন দেখেন। স্যার কি বলছে, টাকা সারে দই খাওয়াবেন আপনি? হ্যাঁ, টাকা ওরকম দই খাওয়ার দরকার নাই। নেহা চৌধুরী এই কথাটা বলছে কারণ সে আমার পেইড ব্যাচ ছাড়াও অফলাইনের স্টুডেন্ট, এই জন্য সে জানে যে স্যারে কি বিষয়টা, উত্তরটা এই জন্য এভাবে দিছে। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি যদি প্রশ্নটা এমন হয়, ধরেন কোনো একটা জায়গায় লেখা আছে কোথাও যে আর ইউ
আর ইউ কলিং মি, যে তুমি কি আমাকে ডাকছো, আর ইউ কলিং মি, ইন্টারোগেটিভ সাইন। এখন ধরেন এটাকে প্যাসিভ করতে হইলে আপনার মনে রাখতে হবে শুরুতে আর আছে মানে অবশ্যই অবশ্যই শুরুতে এম ইজ আর থেকে একটা বসবে। তাহলে আপনার কাজ হচ্ছে সেই জায়গাটা রেখে দেওয়া, রেখে দিয়ে এবার বাকি অংশ চিন্তা করেন, অবজেক্টকে সাবজেক্ট করবেন, সাবজেক্টকে অবজেক্ট করবেন। তাহলে আপনার নিশ্চয়ই মনে আছে এটা কন্টিনিউয়াস টেন্স, মনে আছে না স্যার? কন্টিনিউয়াস টেন্স হলে আমরা ওই দিন শিখছিলাম কি লিখতে হয় বলেন তো, বিং দিয়ে ওই ভার্বের তৃতীয় রূপ, তাহলে বিং কল্ড, বিং কল্ড এটা লিখলেন। এই বিং কল্ড যদি লিখে ফেলেন তাহলে এইবার মি লেখা ছিল সেটাকে শুরুতে আনলে কি হয় স্যার, আই। এবার নিজেই চিন্তা করেন আর ইউ এর সাথে বসে, আই এর সাথে কি আর বসে, আই এর সাথে কি বসে স্যার, এম। তাহলে এম আই বিং কল্ড, আর এই যে যে ইউটা বাকি ছিল সেটাকে লাস্টে করে ফেলবেন বাই দিয়ে, যে বাই ইউ। তাহলে এম আই বিং কল্ড বাই ইউ, শেষে ইন্টারোগেটিভ সাইনটা আবার বসিয়ে দিবেন। কেমন? ভাইয়া আসলেই কিপটা। কিপটা বলো কেন? তোমরা কিপটা বলবা না, আমাকে আমাকে বলবা হিসাবি। ওকে, কিপটা বললে বললাম না, কিপটা বললে এই স্মার্ট বোর্ডে তোমাদের ক্লাস নিতাম না। কিপটা বললে ভাইয়া এই যে কিছু না, যাই হোক। তাহলে আমরা আমাদের এই অংশটা কাজ করব, সেটা হচ্ছে বলমারি সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, সেটা হচ্ছে আমার স্কুল। যিনি বলমারি আছেন সে হয়তো চিনবেন, আর সহস্রাইলই হচ্ছে আমার বাসা। আচ্ছা, এখন এই যে বিষয়টা আমরা দেখেছি সেটা হচ্ছে স্যার কি, আর ইউ কলিং মি আর এম আই বিং কল্ড বাই ইউ, এভাবে করে করা যেতে পারে। আবার ধরেন কেউ যদি কোনো জায়গার মধ্যে লিখছে ডিড ইউ টেক দ্য ফুড, তাহলে এই অংশটাকে ইন্টারোগেটিভ সাইন দিয়ে যখন প্যাসিভ করতে বলতেছে, আপনি ডিড লেখা দেখছেন মানে পাস্ট, তাহলে আইডিয়া করে নিতে হবে নিশ্চয়ই উত্তরে ওয়াজ অথবা ওয়ার থাকবে। তাহলে এইখানটায় আপনি সেই জায়গাটা রাখেন ওয়াজ অথবা ওয়ারের, এবার অবজেক্টকে সাবজেক্ট করেন। তাহলে অবজেক্ট কি ছিল, দ্য ফুড। যদি আপনি দ্য ফুডটাকে এখানে বসান তাহলে দ্য ফুড, নিশ্চয়ই জানেন দ্য ফুড এটা সিঙ্গুলার, সুতরাং এখানে কি বসাবো, ওয়াজ। তাহলে ওয়াজ দ্য ফুড। এইবার খেয়াল করেন যখন আপনি ওয়াজ দ্য ফুড লিখে ফেলছেন এটা তো বিভার্ব হয়ে গেল, এখন মেইন ভার্বের তৃতীয় রূপ আপনি এখানে লিখতেছেন টেক লেখা আছে, তাহলে কি হবে স্যার, টেকেন। তারপর একটা বাই দিলেন, আর এই যে ইউ ছিল সেটাকে লাস্টে নিয়ে আসলেন। তাহলে এইভাবে হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন করবেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে সব সময় মনে রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে এই ওয়ার্ডগুলার টেন্স দেখে খুব সহজে আইডেন্টিফাই করা যায়। আমি যদি আপনাদেরকে একটা প্রিভিয়াস কোশ্চেন দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট মি, ডু ইউ ওয়ান্ট মি, প্রশ্ন নাম্বার হচ্ছে 97। কি বলছে স্যার, যে ডু ইউ ওয়ান্ট মি। এখন ডু আছে মানে আপনার মনে রাখতে হবে অবশ্যই শুরুতে এম ইজার থেকে একটা বসবে, তাই না? তাহলে আগে দেখেন মি থাকলে কি হয় স্যার, আই। তাহলে ডুর জন্য কি দিব, এম ইজার থেকে আয়ের সাথে কি যায়, এম। তাহলে এম আই, ওয়ান্ট লেখা আছে, এবার মেন ভার্বের তৃতীয় রূপ দিবেন ওয়ান্টেড, তারপরে বাই, এরপর আমাদের যে ইউ ছিল সেটা। এ পর্যন্ত তো ক্লিয়ার ভাইয়া, বুঝতেছি। ওয়াজ দ্য ফুড টেকেন বাই ইউ, তারপর এক্ষেত্রে লেখা আছে এম আই ওয়ান্টেড বাই ইউ। শিরগ্রাম, শিরগ্রাম কাজী সিরাজুল ইসলামের বাসার আশেপাশে নাকি? যদি আমি আমার এলাকাতে একটু কম চিনি, বাট এলাকার মানে প্রধান প্রধান ব্যক্তি বা যারা আছেন তাদেরকে একটু পরিচয় আছে, তাদের সঙ্গে একটু চিনি, এই আর কি। এম আই ওয়ান্টেড বাই ইউ, ওকে। তাহলে আমি স্যার একসঙ্গে এম ইজ আর ওয়াজ আর এগুলা দিয়েও করাচ্ছি, ডু দিয়েও করাচ্ছি। এখন লাস্টে ধরেন একটা সেন্টেন্স আসছে যে আর ইউ, আচ্ছা এটা তো প্রেজেন্টে অনেক করছে, একটু ফিউচারে চলে যায়, সেটা কি স্যার, উইল ইউ হেল্প মি। যদি আমরা এটাকে প্যাসিভ করি তাহলে এটা তো স্যার উইল লেখা আছে, এটা তো আর টেন্স নাই, ফিউচার যেহেতু, তাহলে ফিউচারেও উইল চলে আসবে। তাহলে উইল লিখলেন, উইলের জায়গায় শ্যালও আসতে পারে, এটাও মাথায় রাখেন, বাট উইল সব জায়গায় প্রযোজ্য তাই আমি উইল দিয়েও করছি। বাট যখন মি আসে অবজেক্ট করেন তাহলে কি হবে, আই। তাহলে উইল আই, মনে রাখবেন ফিউচার টেন্স উইল থাকলে তখন বি ভার্ব আনতে হয়, সেটা হচ্ছে বি। কারণ এত সময় শুরুতে আমরা এম ইজ আর ওয়াজ আর বি ভার্ব বসাইতাম, বাট এখানে কিন্তু বসাই না, এখানে বি ভার্ব এখানে বসাতে হবে। তাহলে উইল আই বি, তারপরে হেল্প এর তৃতীয় রূপ করবেন হেল্প, তারপর হচ্ছে আমাদের বাই, এরপরে যে ইউটা ছিল সেই ইউ, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সাইনটা দিয়ে দিবেন। তাহলে উইল আই বি হেল্পড বাই ইউ, বুঝা গেছে?
এক সময় আপনিও আপনার গ্রামে ফেমাস হয়ে যাবেন ভাইয়া। ইনশাল্লাহ, দেখা যাক। মানুষ নামই বাঁচে না, কামে বাঁচে, যেটাকে বলি কর্মে বাঁচে, তাই না? তো কর্ম বিষয়টা আমি মেন হচ্ছে যে আমার এলাকাতে একটা কৃষি প্রজেক্ট শুরু করেছি, তো ওই জায়গাটা একটু কাজ আছে। ভাইয়া কিন্তু কৃষি কাজের দিকে আগাচ্ছে, কৃষক হয়ে যাবে ধীরে ধীরে। তো যাই হোক, ওই কৃষি প্রজেক্টটা নিয়ে একটু কাজ আছে, এই জন্য হচ্ছে আমার যাওয়া। আমার বাসায় ইনশাল্লাহ চলে আসেন আমার বাসায়। তবে আমার বাসায় গেলে আমাকে খুঁজে পাওয়াই কষ্ট। কেন বললাম আমার বাসায় আমাকে খুঁজে পাওয়া কষ্ট? আমার প্রোগ্রাম হচ্ছে আগামী 12 তারিখ সকাল 10টায়। ওকে, তো 12 তারিখ সকাল 10টায় আমি ঢাকা থেকে রওনা হব। 11 তারিখ রাত 8টায়। 8টায় রওনা হলে আমার বাসায় যেতে যেতে 8 5 মানে 5 ঘন্টা লাগে অ্যাভারেজ, বা 4 ঘন্টা কাছাকাছি। তো 4 ঘন্টা যদি আমি ধরি, 4 ঘন্টা মানে মিনিমাম 4 ঘন্টা। তো 4 ঘন্টায় হচ্ছে আপনার, আপনি দেখতে পাচ্ছেন 8 আর 4 12টা, রাত 12টা বাজবে। সকালে পরবর্তী দিন 10টা 11টার দিকে আমার প্রোগ্রাম, 10টায় প্রোগ্রামটা শেষ করব। 10টায় প্রোগ্রামটা শেষ করার পরে বিকাল 4টায় খুলনা রওনা হব। কারণ বিকাল 4টায় খুলনা রওনা হওয়ার কারণ পরবর্তী দিন ভোরে আবার সেখানে ক্লাস আছে। সেখানে 2 দিন ক্লাস নিয়ে আবার ওই খুলনা থেকেই ঢাকায় ব্যাক করব। আবার বাসাতে আমি যাই না সেটা কিন্তু না। বাসায় আমি আমার বাসায় লাস্টে কবে গিয়েছি, 27 তারিখে গিয়েছি। 27 তারিখে রাত 9টায় গিয়ে পৌঁছেছি। 28 তারিখ বেলা 11টার সময় চলে আসছি। আর এটা 11 তারিখে যাওয়ার কথা ছিল, বাট মানে 2 দিন ব্যাপী প্রোগ্রাম, তো আমার স্কুলে যিনি প্রধান শিক্ষক, উনি আবার হচ্ছে আমার বিষয়টা একটু খেয়াল করছে। আমি বলছি যে স্যার, 12 তারিখে দিলে আমার জন্য ভালো হয়, 11 তারিখটা আসলে আমার জন্য একটু, মানে ঢাকায় আমার ক্লাস আছে। তো স্যার একেবারে খুব সুন্দরভাবে বলছে তাহলে 12 তারিখে এই প্রোগ্রামটা রাখবে, এবং ওভাবে সবকিছু করছে। আয়ের সাথে তো শ্যাল হবে ভাইয়া, এটা কিন্তু আগেই ক্লিয়ার করছি। ওকে, আহ আয়ের সাথে শ্যাল হয়, আয়ের সাথে উইলও হয়। উইল সব জায়গায় চলে, শ্যালটা শুধুমাত্র স্পেশাল শুধু আই এবং উই এর সাথে চলে। তার মানে এই না যে আই আর উই এর সাথে উইল বসে না, উইল সব জায়গায় বসে। কেমন, এটা মাথায় রাখবো। আচ্ছা, স্যার কি ম্যারিড? পূজা সাহা বলছে। হ্যাঁ, স্যার কি ম্যারিড কিনা এটা বলা যাবে না। আহ এটা বলা যাবে না স্যার ম্যারিড কিনা। প্যাসিভ থেকে অ্যাক্টিভে এক্সামে কি কম আসে? হ্যাঁ, কম আসে। আহ উপজেলা গ্রামের নাম, আর কেউ না গেলে আমি যাব, 7 দিন থাকবো, দরকার হলে 7 দিনের ছুটি নেব। স্যার যেহেতু দাওয়াত দিচ্ছেন, ওকে ফাইন, ঠিক আছে, আপনি আমাকে নক দিয়ে হোয়াটসঅ্যাপে আপনাকে ডিটেলস দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ডে চলে যাই এবার স্যার। ডব্লিউএস ওয়ার্ড কোশ্চেন গুলা যেগুলা, হু থাকলে কি রাখবো স্যার? হু থাকলে নিশ্চয়ই আপনাদের মনে আছে বাই হুম। হু থাকলে কি করতে হয় স্যার? বাই হুম। আর যদি কোথাও দেখেন হুম আছে, হুম, তাহলে করতে হয় কি স্যার? শুধু হু। হুম থাকলে কি করতে হয়? শুধু হু। অর্থাৎ অ্যাক্টিভে যখন হু থাকবে তখন প্যাসিভে আমরা বাই হুম করব। আর অ্যাক্টিভেই যখন হুম থাকবে তখন প্যাসিভে আসলে শুধু হু হবে। এটুকু মাথায় রাখতে হবে। হু থাকলে বাই হুম, আর হুম থাকলে শুধু হু। এখন কোথাও আপনি দেখতেছেন হু ইজ কলিং মি, যে আমাকে কে ডাকতেছে। তো যখন আমি এই সেন্টেন্স গুলাকে করবো, প্রথমে আপনার কাজ কি স্যার? হু থাকার কারণে আপনি কি করে ফেলবেন? বাই হুম। আসলে সেন্টেন্সটা লাস্টে হওয়ার কথা ছিল বাইটা, বাট প্রিপোজিশন তো সে শুরুতে চলে আসে, যেহেতু ডব্লিউএস ওয়ার্ড শুরুতেই বসাতে হবে, তাই বাই হুম লিখে ফেললাম হু থাকার জন্য। বাই হুম। এখন খেয়াল করেন, বাই হুম যখন লিখলেন, এইখানে একটা বি ভার্ব আছে, আর এটা কলিং। কলিং যেহেতু প্যাসিভ ভয়েস, তাহলে আপনাকে বিং লিখে ফেলতে হবে। তবে তার আগে অবজেক্টকে সাবজেক্ট করেন, মি লেখা ছিল, তার জন্য কি হবে? তাহলে আই। বাট অক্সিলারি ভার্ব যেহেতু, তাহলে এটা আগে বসাতে হবে ডব্লিউএস ওয়ার্ড এর পরেই। তাহলে ইজ এর সাথে কি বসে স্যার? এম, যেহেতু এখানে আই আছে। তাহলে বাই হুম এম আই। কলিং এর জন্য তো নিশ্চয়ই আপনার মনে আছে বিং দিতে হবে, আর ওই ভার্বটার পাস্ট পার্টিসিপল, তাহলে বিং কল্ড। তাহলে বাই হুম এম আই বিং কল্ড, বুঝা গেছে? হ্যাঁ, এম আই বিং কল্ড।
যাই হোক, সকল প্রশ্নের উত্তর দেওয়া ঠিক না, কিছু প্রশ্ন আপনাদের জন্য রেখে দেয়, আপনারা এটা নিয়ে গবেষণা করেন, হ্যাঁ, বের করতে থাকেন স্যার ম্যারিড নাকি আনম্যারিড। তাই যাই হোক, আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি স্যার, হুম যদি দিয়ে প্রশ্ন করি, লেখা আছে হুম, তারপরে ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, তাই না? এটাকে আমরা প্যাসিভ করলে, হুম থাকলে আপনাদেরকে শিখাইছিলাম যে স্যার হুম যদি থাকে তাহলে প্রথমে কি করব স্যার, হুম থাকলে কি লিখবো, হু। যখনই আপনি হু লিখে ফেলবেন, এবার সাথে একটা ভার্ব হিসেবে ইজ ব্যবহার করতে হবে। তাহলে হু ইজ ওয়ান্ট আছে, তাহলে এটাকে কি করবো স্যার, ওয়ান্টেড। কেন ইজ লিখলাম, কারণ এখানে ডু আছে, ডু থাকলে আগেই মনে আছে যে এম ইজার থেকে একটা হবে, নিশ্চয়ই মনে আছে। তাহলে হু ইজ ওয়ান্টেড, এরপরে আপনি বাই ব্যবহার করবেন। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই, লাস্টে যে ইউ লেখা ছিল সেই ইউটা করবেন এখানে। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, তাহলে হুম ডু ইউ ওয়ান্ট, তার জন্য হচ্ছে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। ওকে। ও স্যারের এজ কত, একজন জিজ্ঞাসা করছে, স্যারের এজ এখন কত দিয়ে দিব, স্যারের এজ হচ্ছে 72, 72, 72-এর সংবিধান। ওকে, হ্যাঁ অযথা কমেন্ট বেশি হচ্ছে, অযথা কমেন্ট কমাই দেন, হ্যাঁ কেউ অযথা কমেন্ট করেন না, হ্যাঁ। ইন্টারোগেটিভটাই আসছিলাম স্যার হু থাকলে বাই হুম, আর যদি হুম থাকে তাহলে শুধু হু দিয়ে করব, আর বাকি যে অংশগুলা সেই অংশগুলা রেগুলার নিয়মে করা যায়। ধরেন কোথাও লেখা আছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, তাই না? এখন যদি আমরা এটাকে প্যাসিভ করি তাহলে আমাদের কেমন আসবে স্যার, প্রথমে ওয়াটটা, এগুলো আর চেঞ্জ নেই, ওয়াট লিখে ফেলবেন। এবার এখানে দেখেন হোয়াট আর ইউ ডুইং, তো ইউটা আছে তার জন্য আর হয়েছে, বাট এবার তো আর নেই, আমরা প্রথমে কি করবো স্যার, হোয়াট ইজ, হোয়াট ইজ লিখে ফেললেন। এইবার দেখেন ইউ কিন্তু আপনার এখানে সাবজেক্ট, এটা চলে যাবে লাস্টে, তাহলে ডুইং তার জন্য কি আসবে স্যার, বিং ডান, তাহলে হোয়াট ইজ বিং ডান, হোয়াট ইজ বিং ডান, তারপর হচ্ছে বাই, এরপরে যে ইউ লেখা ছিল সেটা করবো, যে হোয়াট আর ইউ ডুইং, তাহলে হোয়াট ইজ বিং ডান বাই ইউ। ওকে, তাহলে এই অংশটা হচ্ছে আমাদের যে রেগুলার অংশ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের রেগুলার অংশ থেকে নেওয়া। এটা হচ্ছে রুল নাম্বার, হচ্ছে রুল নাম্বার তো দেওয়া নাই, 400 পেজে যে রুলস গুলা ছিল সেই রুলস গুলা নিয়ে আমরা এত সময় বলছি। তারপরে 401 পেজের হুমের রুলসটা আমি অলরেডি করে ফেলছি। এখানে হুম থাকলে শুধু হু ব্যবহার করতে হবে, হু থাকলে বাই হুম, আর হুম থাকলে হু। তারপরে 401 পেজের ওয়াটের রুলসটা মাত্র করলাম, এই যে নিচে ওয়াটের রুলসটা, এটা কেউ যেন ভাইবেন না যে স্যার শুধু নিজে নিজে করাচ্ছে। এবং পরবর্তীতে হোয়েন, হোয়াই, হাউ যে রুলস গুলো আছে এগুলা স্যার সেম রুলস, আমি জাস্ট একটা ওয়ার্ড দিয়ে করাবো, বাকিগুলো আপনি করবেন। একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে কি স্যার, ওয়্যার, ওয়্যার, তারপরে বলা হলো ডিড ইউ সি হিম, তুমি তাকে কোথায় দেখেছিলা। এটাকে যখন প্যাসিভে নিয়ে আসা হচ্ছে, এটা হচ্ছে পেজ নাম্বার 402, 402 পেজের প্রথম নাম্বারে যে রুলসটা আছে, যেখানে হোয়ার থাকলেও যে নিয়ম, হোয়াই থাকলেও একই নিয়ম, হোয়েন থাকলেও একই নিয়ম, বাট আমরা একটা এক্সাম্পল দিয়ে করাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি স্যার, ওয়্যার ডিড ইউ সি হিম, আমরা ওয়্যারটা যেহেতু শুরুতে আছে তাহলে শুরুতেই ওয়্যার বসিয়ে দিবেন, যে ওয়্যার, ডিড থাকলে নিশ্চয়ই বলছিলাম পাস্ট, ওয়াজ ওয়্যার থেকে একটা হবে, তাহলে ওয়াজ ওয়্যারের জায়গাটা রাখেন। এবার অবজেক্টকে সাবজেক্ট করেন, হিম আছে, তাহলে কি হবে স্যার, হি, আর হির সাথে কি বসে এখানে, তাহলে ওয়াজ, ওয়াজটা বসছে এইটার পাস্ট দেখে, তাহলে ওয়্যার ওয়াজ হি, মেইন ভার্বের তৃতীয় রূপ, সি তৃতীয় রূপ কি স্যার, সিন, তারপর হচ্ছে বাই, ইউটা লাস্টে দিয়ে দিবেন, ইন্টারোগেটিভ সাইন দিয়ে দিবেন। ওকে, এইটা ওয়্যার ওয়াজ হি সিন বাই ইউ, ইন্টারোগেটিভ সাইন দিয়ে দিলে ওকে ফাইন, পারবেন আপনারা, আশা করি যে ততটুকু বুঝতে পারছেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো খুব একটা কঠিন না, অনেকে এটাকে জোর করে কঠিন বানাইছে, এছাড়া আর কিছুই না। আচ্ছা, এরপরে আমরা 402 নম্বরের আর একটা রুলসে চলে যাব, যে ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত আছে। তবে আমি যদি বলি আপনাকে, সেটা হচ্ছে স্যার প্রেজেন্ট না, পাস্ট কন্টিনিউয়াস এর সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স করা। এটা পাস্ট কন্টিনিউয়াস এর সাথে কি স্যার, পাস্ট ইনডিফিনিট টেন্স করা। সেটা কি, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালে আপনি বাকিটা নিজেরাই বুঝতে পারবেন। সেটা কেমন, যেমন ধরেন একটা সেন্টেন্স আছে ওখানে, আই স হিম, আমি তাকে দেখলাম, এটা পাস্ট ইনডিফিনিট, তাই না? এরপরে ধরেন এখানে লেখা আছে কি, ওয়েন
হি ওয়াজ ক্যারিং দা, এটাই লেখা ছিল মেবি। হোয়েনটা শুধু নাই, কারণ হোয়েনটা আমি যুক্ত করছি আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, ক্যারিং না, সরি, এটা 118 নম্বর প্রশ্ন। আই স হিম প্লেইং ফুটবল। আই স হিম, এখান থেকে করি তাহলে সুবিধা হবে বুঝতে। আই স হিম when he was playing football. আচ্ছা, এখন ধরেন কি বলছে, আই স হিম, আমি তাকে দেখলাম when he was playing football, যখন সে ফুটবল খেলতেছিল। তাহলে আই স হিম এটা হচ্ছে আপনার এই অংশ, আর when he was playing football এটা হচ্ছে আরেকটা অংশ। দেখেন আমি এই জন্য বলছি যে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস একসাথে রাখা, বাট ওনারা কি করেন তখন এই অংশটা এক্স্যাক্টলি বাদ দিয়ে দেন। তখন কি থাকে স্যার, আই স হিম প্লেইং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখছি। তো ওনারা যেহেতু এটাকে বাদ দিয়ে ওইটাকে আলাদাভাবে রাখছে, তাহলে আপনার কাজও এটার কোনো কাজ করবেন না। আপনি যেই কাজ করবেন সব এইটুকুর কাজ করবেন। আই স হিম, ওইটার কোনো কাজ করার দরকার নাই। আই স হিম গোয়িং টু মার্কেট, আই স হিম ডুইং দ্য ওয়ার্ক, আই স হিম প্লেইং ক্রিকেট, আই স হিম রিডিং বুক, এরকম যদি থাকে তাহলে আপনার কাজ ওইটার কিচ্ছু করার দরকার না, ওইটা যেভাবে ওভাবেই থাকবে। আপনি আগে এইটুকু কাজ করেন। এইখানে সাবজেক্ট কোনটা স্যার, আই, ভার্ব কোনটা, স, হিম হচ্ছে অবজেক্ট, তাহলে হিটা আগে লিখে ফেলেন। তাহলে হি ওয়াজ, যেহেতু স ভার্ব টু, তার জন্য দিলাম ওয়াজ। সির তৃতীয় কি স্যার, সিন, তাহলে আই, হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন, এইটুকু লেখার পরে বাই মি হওয়ার কথা না স্যার, বাই মি, তাহলে বাই মিটা সবার লাস্টে দিব, তবে তার আগে এটাকে এখানে বসাই দিবেন। তাহলে হি ওয়াজ সিং প্লেইং ফুটবল, এটা দিয়ে তারপরে হচ্ছে আপনি বাই মিটা দিয়ে দিবেন। ওকে, বুঝা গেছে স্যার? আই স হিম প্লেইং ফুটবল, তাহলে হি ওয়াজ সিং প্লেইং ফুটবল বাই মি। এটা জাস্ট আরো কিছু উদাহরণ এখানে আছে। এখানে আছে আই, হি ওয়াজ সিন বাই মি ক্যারিং বাস্কেট, এটা এরকম দেওয়া আছে। এখন যদি এরকম থাকে, উই স হিম রিডিং বুক, এটা আপনাদের জন্য আজকে লাস্ট। আপনারা নিজেরা করেন এটা, যে উই স হিম রিডিং বুক, এটা নিজেরা করে উত্তর দেন। তারপরে আমরা নেক্সট ক্লাসে 402 পেজের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস পজিটিভ ভার্বের আছে, সেইখান থেকে শুরু করব। হ্যাঁ, বিং প্লেড কেন হলো না, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স না। কন্টিনিউয়াস হইলে তার আগে বি ভার্ব থাকতো, এখানে কন্টিনিউয়াস টেন্স নাই, এটা কন্টিনিউয়াস টেন্স নাই। যদি এইটুকু থাকতো তাহলে বিং প্লেড দিতাম, বাট এইটুকু নাই প্রশ্নের, প্রশ্নটা এভাবে। ঠিক আছে, এগুলা চেনার উপায় কি? চেনার উপায় একটাই, সেটা হচ্ছে স্যার সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে, তবে বি ভার্ব থাকবে না। এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। পার্টিসিপল বোঝার জন্য আরেকটু ক্লিয়ার ভাবে হওয়ার জন্য আপনি আমাদের নাউনের ক্লাস দেখবেন, সেখানে কম্পাউন্ড নাউন বলে একটা কথা আছে, সেই কম্পাউন্ড নাউনটা একটু দেখে নেবেন কেমন। হ্যাঁ, আপনারা করতে পারছেন। কি কি যেন মিক্সড হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার আমরা তাহলে এটাকে করে দেই। তাহলে প্রথমে আসবে কি স্যার, হিম থাকার জন্য হি, পাস্ট আছে তাহলে ওয়াজ সিন, তাহলে হি ওয়াজ সিন, এবার এটুকু বসাবেন রিডিং, তাহলে হি ওয়াজ সিন রিডিং বুক, হি ওয়াজ সিন রিডিং বুক, তারপর হচ্ছে কি স্যার বাই, উই থাকার জন্য আস, তাই না? তাহলে হি ওয়াজ সিন রিডিং বুক বাই আস। তো যাই হোক, আমরা এর পরবর্তী অংশটা দেখবো। হাসির কিছু নাই, এটা জাস্ট অন্য একটা ক্লিকে চলে আসছিল। আমরা মাঝে মাঝে টেস্ট করি না যে আসলে কোন অংশটা কোন জায়গা থেকে নেওয়া হচ্ছে। হ্যাঁ, স্যারকে
আচ্ছা যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নেক্সট ক্লাসে আবার এখান থেকে শুরু করব। আপনারা জাস্ট একটু লিখে রাখেন, স্যার পেজ নাম্বার 402, 402 কমেন্ট করে রাখেন যে স্যার আগামী ক্লাসটা আমরা 402 এর লাস্ট রুল থেকে করব। 402 এর লাস্ট রুল, হ্যাঁ, 402 এর লাস্ট রুল যেটা আছে, মানে লাস্টের দিক দিয়ে যেটা, এখান থেকে করব, কেমন? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।